ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে রিডিং প্যাসেজ ওয়ানের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা গ্যাপ ফিলটা করতে হয়। তো আমরা জানি সাধারণত সবাই যে প্যাসেজ ওয়ানে অনেকটা সহজভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা ট্রুফলস দেয়া থাকে। এমন যদি হয় আপনি প্রতিটি গ্যাপ পূর্বে থেকে অনুমান করতে পারেন কি হতে পারে, তাহলে আপনার জন্য প্যাসেজটা সলভ করাটা সহজসাধ্য হবে এবং রিডিং প্যাসেজ ওয়ানে কিছুটা সময় সাশ্রয় করতে পারলে তা প্যাসেজ 2 এবং প্যাসেজ 3 এর জন্য অনেকটা কার্যকর হিসেবে গণ্য হয়, তা আমরা অনেকেই জানি। সো এই ভিডিওর মাধ্যমে আমরা একটি ভিন্ন উপায়ে রিডিং প্যাসেজ 1 সলভ করার পদ্ধতিটা শিখব। সো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমরা রিডিং প্যাসেজ 1 সলভ করব। তো এই প্যাসেজ সলভ করার জন্য প্রথমে আমাদেরকে কিছু টিপস শিখতে হবে। আসলে সেগুলো খুব বেশি কঠিন নয়, জাস্ট আপনি একটু ভালোভাবে পড়লে তাহলেই বুঝতে পারবেন। তাহলে শুরু করা যাক। প্রথমত হচ্ছে আমরা 1 নম্বরে দেখব যে আর্টিকেল এ এন ডি এরপর যদি কোনো শূন্যস্থান দেয়া থাকে তাহলে সেখানে সাধারণত নাউন বসে। আপনি এই নিয়মগুলো বারবার পড়বেন, তাহলে দেখতে পারবেন যে আপনার অনেকটা সহজ লাগতেছে রিডিং প্যাসেজে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে। সো প্রথম নিয়মটা হচ্ছে আর্টিকেল এ এন ডি এরপর যদি কোনো শূন্যস্থান থাকে তবে সেখানে সাধারণত নাউন বসে। 2 নম্বর নিয়মটা হচ্ছে প্রিপোজিশন, যেমন সবগুলো প্রিপোজিশন শিখতে হবে না, যেমন অফ, ইন, উইথ, বাই, অন, এই সমস্তই। ধরেন এই 5টাই প্রিপোজিশন, এই 5টার পরে কোনো সময় যদি তারা কি করে যে কোনো গ্যাপ দেয় বা শূন্যস্থান দেয়, তাহলে ধরে নেবেন সেই স্থানের মধ্যে একটা নাউন বসবে। তবে এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে 2 এর পর সাধারণত ভার্বের মূল রূপ বসে। আপনি সলভ করতে দেখলেন 2 এর পরে গ্যাপ দেয়া আছে, তাহলে অনুমান করতে পারেন ওই জায়গার মধ্যে একটা ভার্ব বা ভার্বের মূল রূপ বসবে। 3 নম্বর নিয়মটা হচ্ছে বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে সবসময় আমরা জানি যে নাউন বসে। যেহেতু এই জায়গার মধ্যে প্রনাউনের কোনো বিষয় নেই, অর্থাৎ আমরা রিডিং প্যাসেজে কোনো আনসার প্রনাউন পাবো না, সো এই হিসেবে আমরা এই জায়গার মধ্যে কি করতে পারি, যে বললাম বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টে সবসময় নাউন বসবে। পদের ক্রম অনুযায়ী অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, দেন নাউন বসবে। আমরা জানি যে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। তবে খুব কমই অ্যাডভার্ব আসে, মাঝে মাঝে ধরেন আপনি 7টা যদি কোনো প্যাসেজ ওয়ানের মধ্যে গ্যাপ পেলেন, তার মধ্যে হয়তো বা একটা অ্যাডজেক্টিভ আসতে পারে। তো তাহলে এটা কিভাবে চিনবেন? যদি আপনি দেখেন যে নাউনের পূর্বের স্থানটা শূন্য অর্থাৎ খালি দেয়া আছে, দেন আপনি ওই আনসার বা ওই স্থানের মধ্যে প্রেডিক্ট করতে পারেন যেটা অ্যাডজেক্টিভ হবে, যেহেতু পরবর্তী অংশের মধ্যে নাউন দেয়া আছে। আমরা বিস্তারিত দেখব একটা প্যাসেজ সলভ করার মাধ্যমে। 5 নম্বর সেটা হচ্ছে খুব সহজ এবং এটার মাধ্যমে সহজেই আনসারটা বের করা যায়। সেটা হচ্ছে এন্ড এবং অর, এই দুইটা বিষয়ে বলতেছে যে এন্ড এবং অরের উভয় পাশে একই পার্টস অফ স্পিচ বসে। এটার মানে হচ্ছে ধরেন এন্ড এর সামনের দিকে একটা ভার্ব দেয়া আছে, পরের অংশের মধ্যে গ্যাপ দেয়া আছে, তাহলে বুঝবেন ওই জায়গার মধ্যে একটা ভার্ব বসবে। এন্ড এর পূর্বে যদি কোনো নাম দেয়া থাকে তাহলে পরের অংশটার মধ্যে একটা নাম বসতে পারে। এই যে নিয়মগুলো পড়লাম 1 থেকে আপনার প্রায় 5 পর্যন্ত, এই সবগুলো নিয়মের মধ্যে নাউনটাকে বেশি মডিফাই করতেছে। এখন 6 নম্বর যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে গ্যাপের পূর্বের অংশের অথবা পরবর্তী অংশের বাংলা অর্থটা মনে রাখবেন। তাহলে কি হবে, আপনি বুঝতে পারবেন কোন ধরনের নাউন তারা চাইতেছে। আপনি শুধু নাউন জপলে তো আর আনসার পাবেন না। যখন আপনি গ্যাপের পূর্বের অংশ অথবা পরের অংশটা সুবিধাজনকভাবে পড়বেন, তখন আন্দাজ করতে পারবেন যে ওই জায়গার মধ্যে এই ধরনের নাউন হয়তো বা চাইতেছে। ওকে, এটাই হচ্ছে আপনার আনসারগুলো ধরার সহজ হয়। দেন আমরা যখন রিডিং প্যাসেজ 1 সলভ করব, তখন কিওয়ার্ড নিয়ে নাউনগুলোকে, অর্থাৎ কিওয়ার্ড হিসেবে নাউন নিব, নেওয়ার পরে এরিয়া লোকেট করে মাস্ট বি এটা করতে হবে। আমার কথাটা আপনারা মনে রাখবেন যে রিডিং প্যাসেজ 1 সলভ করার প্রথম কাজ হচ্ছে আপনি কিওয়ার্ড নিয়ে এরিয়া চিহ্নিত করবেন। এমন যাতে না হয় যে একটি কিওয়ার্ড পালেন সাথে সাথে ওইটা সলভ করা শুরু করলেন, এটা এক ধরনের ভুল ধারণা। আপনাকে প্রথমত কি করতে হবে, সবগুলা কিওয়ার্ড নিয়ে, যেমন রিডিং প্যাসেজের 1 এর মধ্যে 1 থেকে 7 পর্যন্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসছে। তো আপনি কি করবেন, যে 1 থেকে 7 পর্যন্ত যতগুলো কিওয়ার্ড না যায় সে সবগুলো কিওয়ার্ড নেবেন,
দেন আপনি ওইগুলা পেসেজের মধ্যে লোকেট করবেন। এতে কি হবে, পেসেজটা অনেকটা ছোট হয়ে যাবে, সহজে আপনি সমাধান করতে পারবেন। ওকে, দেন আমরা একটা সরাসরি একটু পেসেজে যাব, গিয়ে এটা সমাধান করে দেখবো যে আমরা কিভাবে এটা করতে পারি। পুরো বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমরা কেমব্রিজ 20 টেস্ট 2 রিডিং পেসেজ 1 নিয়েছি। এই পেসেজ শুরুর পূর্বে আমি আপনাদের কিছু বিষয় সরাসরি উল্লেখ করে সেটা এই ধরনের ধারণাটা বা পেসেজ 1 নিয়ে আপনাদের যে যে গতানুগতিক যে ধারণাটা এটা ক্লিয়ার করে দিতে চাই। প্রথমত হচ্ছে পেসেজ 1 এ সাধারণত আমরা জানি যে সেন্টেন্স কমপ্লিশন অথবা গ্যাপ ফিলস আর ট্রু ফলস দিয়েই সাধারণত হয়। তো এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে তারা দুইভাবে প্রশ্ন করতে পারে, অর্থাৎ পেসেজটাকে দুইভাবে মেনটেন করতে পারে। প্রথমত হচ্ছে যেহেতু 1 থেকে 6 পর্যন্ত সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, তাহলে ধরে নিতে পারি আমরা যে প্রথম অর্ধেক থেকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, প্রথম অর্ধেক, এটা মনে রাখবেন। দেন যখন আপনি প্রথম অর্ধেক শেষ করবেন তখন 7 থেকে 13 শেষের অর্ধেকে পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। অর্থাৎ কোনো বইয়ের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা অর্ধেক নিয়মে করে। আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে তারা মিশ্রণ করে, অর্থাৎ এই মিশ্রণ জিনিসটা বুঝলে আপনি অর্ধেক নিয়মটা ভালোভাবে বুঝতে পারবেন। যেমন ধরেন এই প্রথম প্রশ্নটার উত্তর ধরেন আপনি এই জায়গার মধ্যে পেলেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আপনি পেলেন এই জায়গার মধ্যে, তৃতীয় প্রশ্নের উত্তরটা একটু দূরে গিয়ে এই জায়গা পেলেন, চতুর্থ প্রশ্নের উত্তর ধরেন এই জায়গার মধ্যে, দেন হচ্ছে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম, এই সবগুলো ধরেন এই জায়গার মধ্যে পঞ্চম, এই জায়গার মধ্যে ষষ্ঠ এবং সপ্তম, এগুলো পেলেন। তাহলে দেখেন এই অবস্থায় আপনার শেষের দিকে আর কোনো ধরনের কোনো কিওয়ার্ড অর্থাৎ কোনো অংশ নেই যে আপনি এই এতটুকু অংশের মধ্যে ট্রু ফলস গুলো খুঁজে পাবেন। তাহলে নর্মালি কি হবে, নর্মালি তারা কি করবে যে তারা এই যে অংশটুকু টাচ করে নেয় সেই অংশ থেকে ট্রু ফলস গুলো দেওয়া শুরু করবে। তাহলে আমরা মিশ্রণ যেটা এটা বুঝতে পারলাম যে যখন আপনি এগুলো সলভ করতে করতে শেষে চলে আসবেন, প্রথম দিকের যেই দেখ ট্রু ফলস থাকতে পারে, গেপিল থাকতে পারে, তখন বুঝবেন যে এটা মিশ্রণভাবে করছে। এমন যদি হয় আপনি এই 1 থেকে 6 পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করছেন, করার পরে দেখলেন যে তো জাস্ট 3 থেকে 4টা অর্থাৎ অর্ধেক পর্যন্ত এটা কি হচ্ছে যে এরিয়াটা নিচে, তাহলে আপনি সহজে ধরতে পারেন যে বাকি অর্ধেক থেকে ট্রু ফলস আসতেছে। এই বিষয়টা ভালোভাবে মনে রাখবেন কারণ হচ্ছে আপনি যখন এইভাবে এটারে একটি বিভাজন করতে পারবেন তখন আপনার কাছে এই প্যাসেজটা খুব বেশি বোঝা মনে হবে না, অনেকটা সংক্ষিপ্ত হয়ে যাবে প্যাসেজটা। সো আমরা দেখি এটা কিভাবে আসছে। এখন এই বিষয়টা নিশ্চিত করার জন্য আসলে তেমন কোনো বেগ পেতে হয় না, জাস্ট আপনি কিওয়ার্ড নেবেন, কিওয়ার্ড নিয়ে দেখবেন যেটা মিশ্রিতভাবে আসছে কি না। সো আমরা দেখি প্রথমত কিওয়ার্ড নেওয়া শুরু করি। তো প্রথম অবস্থায় এটা আসলে ম্যানিটিস নামক একটা প্রাণীর নিয়ে এই প্যাসেজটা লিখিত হয়েছে, অর্থাৎ আমরা এই বিষয়ে কিছু জানব। তো প্রথম অবস্থায় আপনার কতগুলো কিওয়ার্ড নিবা, এখন মনে রাখবেন প্রথমেই আমরা বলছি যে সবগুলা কিওয়ার্ড একই সাথে নিয়ে এরিয়া লোকেট করবেন। ফর এক্সাম্পল আপনি ধরলেন যে এই ডুগন্স শব্দটা পেলেন আর সাথে সাথে এই জায়গাতে এটা পেলেন, এই যে ডুগন্স শব্দটা আছে আর সলভ করা শুরু করলেন, এটা আসলে আসলে মারাত্মক এটা ভুল। এর কারণ হচ্ছে যে কোনো কারণে যদি এই কিওয়ার্ডটা নিচে থেকে দেওয়া শুরু করে, অর্থাৎ এই আনসারটা নিচের দিকে থাকে, তাহলে তো আপনি ভুল হবে। প্রথম অবস্থায় আপনি এরিয়া লোকেট করবেন, যদি এরিয়া লোকেট করতে পারেন তাহলে কোনোভাবে আনসারটা ভুল হবে না। সো প্রথম অবস্থায় আমরা কতগুলো কিওয়ার্ড নেই, অর্থাৎ কতগুলো বলতে যে যেহেতু গেপ ফিল করতেছি সবগুলা গেপ ফিল থেকে কিওয়ার্ড প্রথমে নিয়ে নিব, নিয়ে এরিয়া চিহ্নিত করবে। এই বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ, আপনি মনে রাখবেন। তো কিওয়ার্ড হিসেবে ডুগন্স নিলাম, তারপরে আমরা নিতে পারি শেপ, যদিও শেপটা একটা বার বিষয় আছে, এটা পাওয়ার সম্ভাবনা খুব কম। আচ্ছা, নেক বনস, এটা আবার পাওয়ার সম্ভাবনা 100%। দেন আমরা ব্যবহার করতে পারি বডিস, এটা কিন্তু নাউন, অর্থাৎ সবসময় নাউন নেবেন, ঠিক আছে। দেন আপনারা নিতে পারেন সেন্স ভাইব্রেশনস, এটা নিতে পারেন। স্কিন, এটা তো আবার প্যারাফ্রেজিং করবে না। তারপরে হচ্ছে আর এই হেডিংগুলো অবশ্যই দেওয়া থাকবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই, এই হেডিংগুলো তারা দেওয়া দেয়। তারপরে হচ্ছে ভেজিটেশনটা নিতে পারেন। দেন হচ্ছে আপনি এই জায়গার মধ্যে প্লান্টস নিতে পারেন, সেগুলো কিওয়ার্ড প্রথমেই নেবেন, যে তবে বেশিরভাগ সব ক্ষেত্রে আপনি নাউন নেবেন, নাউনের ব্যতীত অন্য কোনো ওয়ার্ড কিওয়ার্ড হিসেবে ধরবেন না। তারপরে হচ্ছে এই জায়গার মধ্যে আপনি 2 to 4 মিনিটস, এটা আবার পাওয়ার সম্ভাবনা খুব বেশি। 15 to 20, এটাও দাগ দিলাম। দেন এই জায়গা থেকে আমরা নিতে পারি বডিস, তারপরে এই জায়গা থেকে নিতে পারি মাসলস অফ ডায়াফ্রাম, এটা নিতে পারি। ওকে,
এই যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো এই জায়গার মধ্যে লোকেট করব, অর্থাৎ এরিয়া চিহ্নিত করার জন্য আমরা এই কিওয়ার্ডের সাহায্য নিব। সো সিডিএস এর একটা সুবিধা হচ্ছে যে একই সাথে কিওয়ার্ড এবং প্যাসেজ দেখা যায়। তো আমরা দেখতেছি, তবে মনে রাখবেন, ধরেন এই বিষয়টা আসলে বলা উচিত, ধরেন আপনি সেন্স ভেরিয়েশনটা এই জায়গার মধ্যে পেলেন, তাহলে বুঝে নেবেন যে এটা আসলে অন্য কোনো কারণে এই সেন্স ভেরিয়েশনটা দিয়েছে। আপনাকে এই কিওয়ার্ডগুলো ধারাবাহিকভাবে পেতে হবে, অর্থাৎ আপনি ধারাবাহিকভাবেই এই কিওয়ার্ডগুলো পাবেন, এতে কোনো সন্দেহ নেই। সো বেশিরভাগ কিওয়ার্ডই আপনি ধারাবাহিকভাবে পাবেন। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমত হচ্ছে ডুগন্স নিয়ে নিলাম, তো শেপ, দেন নেক, বনস, এগুলো খুঁজতেছি। এই দেখেন শেপ, শেপের নিচে দাগ দিলাম, দেন আমরা নেক খুঁজতে থাকবো, এইভাবে নেক খুঁজতে থাকবো, নেক। তারপর হচ্ছে এই এই মেমেলসটাও ধরা যায়, এই মেমেলসটা, এই যে দেখেন মেমেলস শব্দটা দেয়া আছে, এই যে বনস দেয়া আছে, নেকও দেয়া আছে, কিওয়ার্ডগুলো পাইতেছি। ওকে, আমরা এই কিওয়ার্ডগুলো দাগাইতেছি, সামনের দিকে আগাইতেছি। ওকে, দেন হচ্ছে আমরা কি বাইর করবো, যে বডিজ অ্যান্ড সেন্স, ভাইব্রেশন, স্কিন, এই তিনটা একসাথে থেকে কোন জায়গার মধ্যে আছে। আপনি দ্রুত পড়বেন, অর্থ বোঝা লাগবে না, শুধু ওয়ার্ডগুলো খুঁজে খুঁজে বাইর করবেন। ওকে, সামনে যাই, সামনে যাই। এই যে এই জায়গার মধ্যে বডি সংখ্যাটা আছে, বডিজ, দেন বলতেছে সেন্স ভেরিয়েশন, ভাইব্রেশন, সরি, সেন্স ভাইব্রেশন, আর এই জায়গার মধ্যে স্কিন দিছে, একটু উলট ফুলট করছি কিওয়ার্ডগুলা। দেন আমরা বুঝবো কি যে এই জায়গার মধ্যে ভেজিটেশন, প্লান্টস, 2 to 4 মিনিটস। সো ভেজিটেশনটা আসলে এই জায়গার মধ্যে এই ডায়েটের সাথে সম্পর্ক, তাহলে আমরা ডায়েটটাকে দাগ দিয়ে নিই। দেন পরবর্তী কিওয়ার্ডটা হচ্ছে প্লান্টস, 2 to 4 মিনিটস, প্লান্টস 2 to 4 মিনিটস। ওকে, 2 to 4 মিনিটস প্লান্টস, প্লান্টস 2 to 4 মিনিটস। ওকে, এই জায়গার মধ্যে 2 to 4 মিনিটস কিওয়ার্ডটা আছে, এটাকে হাইলাইট করলাম। দেন 15 to 20, 15 to 20, এটাও এই জায়গার মধ্যে দেয়া আছে, এটাকেও দাগ দিলাম। দেন হচ্ছে মাস্কুলার ডায়াফ্রাম, এটাও দেয়া আছে এই জায়গার মধ্যে হাইলাইট। তবে একটা বিষয় হচ্ছে বেশিরভাগ কিওয়ার্ড পেতে হবে, আপনি আবার এমন হবে না যে সবগুলা কিওয়ার্ড পেয়ে যাবে। এই প্লান্টটা আমি পাই নাই, এর মানে কি এটা ভুল না, প্লান্টের হয়তো বা সিনোনিম কোন এক জায়গার মধ্যে দেয়া আছে। সো এটা মনে রাখবেন, বেশিরভাগ কিওয়ার্ড আপনি ধারাবাহিকভাবে পাবেন। এখন দেখেন আমার জন্য এটা অর্ধেক নিয়মে আসছে, কিভাবে বুঝলাম, এই এই দেখেন, আমি এটাকে একটু ছোট করি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই অর্ধেকটুকুর মধ্য থেকে আসছে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলা। দেন পরবর্তী যে অর্ধেকগুলো আছে এগুলো থেকে 7 থেকে 13, অর্থাৎ ট্রু ফলস নট গিভেন আসবে। এখন আপনার কাছে আসলে স্বস্তির একটা বিষয় যে এতটুকু অংশ থেকে আনসারগুলা বাহির করবেন। তো এই নিয়ম করবেন প্রতিটা পেসেজ, অর্থাৎ পেসেজ 1 শুরুর পূর্বে এই ধরনের পরিকল্পনা করে নেবেন, না হলে আপনার সময় ব্যয় হবে। ওকে, আমরা এখন সমাধানের দিকে যাই, কিভাবে সমাধান করতে পারি। তাহলে এটা এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন, এতটুকুর উপরে আমরা থাকবো, আর শুরু হচ্ছে আমাদের এই অংশটুকু থেকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা প্রথম অংশটা পড়া শুরু করি। সো এখন হচ্ছে আমি যেই প্রথম দিকে যে নিয়মগুলো দেখিয়েছিলাম, আর্টিকেল, প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট অবজেক্ট হিসেবে নাউন বসে, এন্ডের উভয় পাশে একই পার্টস অফ স্পিচ বসে, অ্যাডজেক্টিভ বসে নাউনের পূর্বে, এই নিয়মগুলো যা পড়ছিলাম এগুলো এই জায়গার মধ্যে অ্যাপ্লাই করে আগে থেকে অ্যান্সারটারে কি করে নিব, যে অনুমান করে নিব। ওকে, প্রথমত লুক সিমিলার টু ডুগনস, এটা বলছে যে দেখতে ডুগনসের মতোই লাগে, আচ্ছা, বাট উইথ এ ডিফারেন্টলি শেপ সামথিং। তাহলে এই সেন্টেন্সটার শেষের ওয়ার্ড যেহেতু, তার এই জায়গার মধ্যে একটা নাউন হবে। কিভাবে বুঝলাম, যে আমরা জানি অবজেক্ট হিসেবে নাউন বসে, এত বেশি পেস খেলবেন না, সহজভাবে বোঝার চেষ্টা করবেন যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের শেষ ওয়ার্ডটা হচ্ছে নাউন হয়, নাউন বসে, শেষ ওয়ার্ডটা অবজেক্ট, অবজেক্টে নাউনই বসে। তাহলে আমরা বলতে পারি লুক সিমিলার টু ডুগনস বাট উইথ ডিফারেন্টলি শেপ সামথিং, অর্থাৎ কোনো একটা নাউন বলবে সেটা কি হচ্ছে তাদের ডিফারেন্ট থাকে, অর্থাৎ এই প্যাসেজটা মেনি জিনিস নিয়ে আলোচনা করতেছে। তাহলে ডুগনসের সাথে সবকিছু মিল আছে, তবে একটা বিষয় তার সাথে পার্থক্য আছে, ওইটাই আমি বাইর করব। ওকে, দেন আমরা খোঁজা শুরু করি। যেহেতু এই কিওয়ার্ডটা এই পেরার মধ্যে আছে, তাহলে প্রথম দিক থেকে আপনি পড়া শুরু করবেন।
মাঝে মাঝে মনে হয় কিওয়ার্ড যে জায়গার মধ্যে দেয়া আছে তার উপরে অথবা নিচে আনসারটা দিয়ে দেয়। সো পুরো বিষয়টা বোঝার জন্য আপনি প্রথম থেকেই পড়বেন। আসলে এতে সময় ব্যয় হবে না, বরং আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে। ধারাবাহিকভাবে কথাগুলো পড়ে পড়ে আসবেন। ওকে, many tennis, also known as sea cows, are aquatic mammals that belongs to a group of animals called Sirenia. This group also contains dugongs. Dugongs and manatees look quite like এই লাইনটা খেয়াল করেন, এটা এই লাইনটা ইঙ্গিত করতেছে আসলে তারা দেখতে প্রায় সমান, বাট উইথ ডিফারেন্টলি শেপ। তারা আমরা একটু সামনে যাই, দে আর সিমিলার ইন সাইজ, তারা সাইজে সমান, কালার and shape, and both have flexible flippers for forelimbs. However, এই যে দেখেন however বলতে তার কথাগুলোকে চেঞ্জ করতেছে। However, the manatee has a broad rounded tail, অর্থাৎ ম্যানিটিজের টেইলটা হচ্ছে রাউন্ডেড অ্যান্ড ব্রড, ওয়ার্স দ্য ডগন্স ইজ ফ্লুকড। তার মানে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, ম্যানিটিজের একটা বিষয় নিয়ে ঝামেলা, সেটা হচ্ছে টেইল। টেইলটা এটার ব্রড অ্যান্ড রাউন্ডেড, অথচ এটার হচ্ছে ফ্লুক। তার মানে পার্থক্যটা হচ্ছে তাদের টেইল নিয়ে, অথচ সমান হচ্ছে তাদের কি কি সাইজের তাদের সমান, কালারের সমান এবং শেপের সমান, কিন্তু একটা বিষয় তাদের মধ্যে পার্থক্য, সেটা হচ্ছে টেইল। তার মানে আনসারটা হচ্ছে এই জায়গার মধ্যে টেইল হবে। এইভাবে আনসারগুলোকে আগে থেকে বেরিয়ে করে আনসারটা ধরে নিতে হবে। তাহলে আমরা বুঝলাম যে শেষে যেহেতু অবজেক্টে নাউন, এই টেইলটা কিন্তু এক ধরনের নাউন। ওকে, 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে এটা বলছে যে হ্যাভ ফিউর নেক বোনস দেন মোস্ট আদার ম্যামলস। এটা আসলে এটার মধ্যে কোনো ধরনের প্রশ্ন নেই, তাহলে এটা আসবে না। তবে একটা জিনিস মনে রাখবেন, এই যে দেখেন আমি যেই আনসারটা যেই অংশ থেকে পেয়েছি সেই অংশ অবশ্যই হাইলাইট করে নিব, না হলে আমার পরবর্তীতে কোনো কিছু করতে সমস্যা হবে। এভাবে হাইলাইট করে নিব। এটা হতে পারে অর্ধেক নিয়মে, অথবা এটা মিশ্রণ অবস্থায় যদি প্যাসেজটা আসে, তবেও আপনারা কি করবেন, যেটা হাইলাইট করে নেবেন। ওকে, দেন আমরা পরবর্তী প্রশ্নটা করতেছি, নিড টু ইউজ দেয়ার। আচ্ছা, আমরা অনেক সময় বলি না দেয়ার হোম, দেয়ার অ্যাপার্টমেন্ট, দেয়ার কান্ট্রি, তার মানে এই দেয়ারের পরে আসলে একটা নাউন বোঝাইতেছে। তো আরেকটু পড়ি, নিড টু ইউজ দেয়ার ড্যাশ। আমরা একটা 6 নম্বর নিয়মে পড়ছিলাম যে আপনি গ্যাপের পূর্বের অংশের বাংলাটা একটু ভালোভাবে পড়বেন, তাহলে অনুমান করতে পারেন কি ধরনের নাউন তারা চাইতেছে। নিড টু ইউজ দেয়ার, দেয়ার মানে তাদের কিসের ব্যবহার করা প্রয়োজন হয়, ঠিক আছে? টু হেল্প টু টার্ন দেয়ার বডিজ অ্যারাউন্ড ইন অর্ডার টু লুক সাইডওয়েজ, অর্থাৎ আশেপাশে তাকানোর জন্য তাকে কোন জিনিসটা, অর্থাৎ আশেপাশে তাকানোর জন্য তার শরীরের কোন অংশটা তাকে ব্যবহার করতে হয়। এই যে দেখেন আমি যেহেতু বলতেছি যে কোন জিনিস ব্যবহার করতে হয়, অলরেডি আমার মাথার মধ্যে এই জিনিসটা এসে গেছে যে কোন একটা জিনিস, অর্থাৎ তার বডির কোন একটা জিনিস হতে পারে, সেটা সে চাইতেছে যে ব্যবহার করে ওদিক থেকে ওদিকে যাওয়ার জন্য। এখন আমরা শুরু করি এটা কিভাবে আনসারটা বের করবো। তো প্রথমত হচ্ছে আপনি যেই জায়গায় শেষ হয়েছে তারপর থেকে পড়বেন। এখন প্রশ্ন হতে পারে তা কিওয়ার্ড তো অনেক সামনে, না কিওয়ার্ড সামনে থাক বা না থাক, যেহেতু আপনি এরিয়াকে লোকেট করছেন ওই জায়গা থেকে পড়া শুরু করবেন। তো আমরা পড়তেছি, ধরেন এই জায়গাতে বলছি দেয়ার আর 3 স্পেসিস অফ ম্যানিটিস, দ্য ওয়েস্ট ইন্ডিয়ান ম্যানিটিনিস, তারপর হচ্ছে আফ্রিকান ম্যানিটি, তারপর হচ্ছে দ্য অ্যামাজনিয়ান ম্যানিটিনি। ওকে, এটা বললাম। আনলাইক মোস্ট ম্যামেলস, ম্যানিটিনিস have only 6 bones in their necks. Okay, most other, including humans and giraffes, have 7. This short neck allows a manatee to move its head up and down. এটা খেয়াল রাখবেন যে আমরা কিন্তু হেড চাইতেছি না, সে তার বডির এক সাইড থেকে অপর সাইডে চাইতে পারে কিনা সেটা বুঝতেছি, বাট নট সাইড টু সাইড। কিন্তু তার এই যে মেয়েটির শর্ট নেক আছে, শর্ট নেকে কিন্তু উপরের দিকে অথবা নিচের দিকে তাকাইতে পারে, কিন্তু ডানে বা বামে তাকাইতে পারে না। টু সি সামথিং অন ইটস লেফট অর ইটস রাইট, এ manatee মাস্ট টার্ন ইটস এন্টায়ার বডি, অর্থাৎ তার সম্পূর্ণ বডিটাকে সে কি করে বামে এবং ডানে দেখার জন্য ঘুরাইতে হয়। স্টিয়ারিং উইথ ইটস ফ্লিপার্স, এখন আমরা জানি যে স্টিয়ারিং হচ্ছে কোনো কিছু চালনা করা, কোনো কিছু চালানো। তো স্টিয়ারিং উইথ ইটস ফ্লিপার্স বলতে কি বুঝাইতেছে, যে আসলে তার ফ্লিপারের সাহায্যে সে সম্পূর্ণ বডিটাকে এভাবে ঘুরায়। তাহলে উত্তরটা হচ্ছে ফ্লিপার্স, তার বডির ফ্লিপার্সটাকে সে সম্পূর্ণ ঘোরায়। এই হচ্ছে 2 নম্বর আনসার, ফ্লিপার্স। ওকে, তো আমরা যেহেতু এই আনসারটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পাইছি, তখন আমরা এটাকে হাইলাইট করে নিব। ওকে, দেন আমরা এটা
অনুমান করতে থাকি, অর্থাৎ প্রেডিক্ট করি। সেন্স ভাইব্রেশন ইন ওয়াটার বাই মিনস অফ। তো আমরা পড়েছিলাম অফের পরে অফ যেহেতু প্রিপোজিশনের পরে নাউন বসে। এই কয়েক মুহূর্ত আগে পড়েছিলাম যে অফ হচ্ছে প্রিপোজিশনের পরে নাউন বসে। তাহলে কি নাউন বসতেছে এটা তো বুঝাইতেছে না। তো বোঝার জন্য আমরা আগের অথবা পিছনের অংশটা একটু ভালোভাবে পড়ি। সেন্স ভেরিয়েশন ইন দ্য ওয়াটার বাই মিনস অফ ড্যাশ অন দেয়ার স্কিন। এই দেখেন অন দেয়ার স্কিন, এই লাইনটা যদি আমি অর্থ করি তাহলে বোঝা যায় সেন্স ভাইব্রেশন যেটা ওইটা তারা ওয়াটারের মধ্যে পায়, অর্থাৎ তাদের শরীরে এটা ভাইব্রেশন হয় ওয়াটারের মধ্যে থাকলে। এটার মানে হচ্ছে ড্যাশ অন দেয়ার স্কিন, কোনো একটা জিনিস তাদের স্কিনে আছে। যেমন আমরা ওই ধরেন কোনো একটা আমাদের শরীরের মধ্যে কি আছে যে লোম আছে, তো লোমগুলো অনেক সময় দেখা যায় কি পানির মধ্যে নামলে বোঝা যায় যে আমাদের শরীরে পানিতে লাগছে। এটা অনুভূতি, ত্বকের স্পর্শের একটা অনুভূতি, অনেকটা লোমে আমাদেরকে সাহায্য করে। সো এরকম কোনো কিছু হয়তো বা ওই প্রাণীটারে থাকতে পারে, সেটা বুঝতে পারে যে অর্থাৎ ভাইব্রেশনটা সে বুঝতে পারে। তো এর জন্য আমরা এই যে স্থানে শেষ হয়েছি তারপর থেকে পড়া শুরু করব। মেনিটিস হ্যাভ pectoral flippers but no back limbs, only a tail for propulsion. They do pelvic bones, however, a leftover from their evolution from a four-legged to fully aquatic animal. Manatees share some visual similarities to elephants. Like elephants, manatees have thick, wrinkled skin. They also have some hairs covering their bodies, which help them sense vibration in the water around them. তার মানে বুঝাইতেছে তাদের কিছু চুল আছে যেগুলো তার সারাটা বডি অনুযায়ী আবৃত অবস্থায় আছে, ওইটাই তাকে সাহায্য করে সেন্স ভাইব্রেশনটা দেওয়ার জন্য। তাহলে উত্তরটা হবে হেয়ার্স। তাহলে আমরা বলেছিলাম যে তার শরীরের মধ্যে কোনো একটা জিনিস আছে যেটার কারণে সে সেন্স ভাইব্রেশনটা বুঝতে পারে। উত্তরটা হচ্ছে হেয়ার্স। ওকে, এই অংশটা আমরা 5 নম্বর প্রশ্নটা সমাধান করি। ইট মেইনলি অ্যাকোয়াটিক ভেজিটেশনস সাচেস। তো আমরা এটা আমরা সবাই জানি যে সাচেস মানে বুঝাইতেছে এক্সাম্পল, ফর এক্সাম্পল, আসলে উদাহরণস্বরূপ কি এটা বুঝতেছি। তাহলে প্যাসেজের মধ্যে আমরা কি পাবো, এটা পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি যে এই ভেজিটেশনের একটা নাম দেয়া থাকবে, কোনো একটা ভেজিটেশন দেবে। তার মানে সে মেইনলি কোন ধরনের শাকসবজি খায় এটার একটা নাম দেয়া থাকবে। সো আগেরটা আমরা হাইলাইট করে নিব, এটা কিন্তু আপনারা ভুল করবেন না, সবসময় হাইলাইট করে নেবেন, না হলে ঝামেলায় পড়বেন। সো এই জায়গা থেকে এই জায়গা এই হাইলাইট করে নিলাম। ওকে, দেন আমরা পড়ি। সি গ্রাসেস and other marine plants make up most of manatees diet. তার মানে এই জায়গার মধ্যে আনসারটা আছে, যেহেতু আমি আগে বলছিলাম যে ভেজিটেশন মানে ডায়েট বোঝাইতেছে, তাহলে এর উদাহরণ কি? উদাহরণ তো নাই, আছে। উদাহরণটা হচ্ছে তারা এমনভাবে দিছে যে এই যে একটা নাম দিয়েছে এন আদার মেরিন প্লান্টস। আদার মেরিন প্লান্টস তোর উত্তর হবে না, একটা প্রথম উত্তরটা হচ্ছে সি গ্রাসেস। তাহলে সি গ্রাসেসটা উদাহরণস্বরূপ তারা বলছে। তো আমরা আশা করেছিলাম যে ফর এক্সাম্পল বলতো, তারা এটাকে চেঞ্জ করে বলতেছে সি গ্রাসেস সরাসরি বলে দিয়েছে, ফর এক্সাম্পল বা অন্য কিছু দিয়ে তারা ইঙ্গিত করে নেয়। ওকে, তো শেষের 5 নম্বরটা হচ্ছে গ্রাফস মানে হচ্ছে এভাবে আঁকড়ে ধরা। এন্ড পুল আপ প্লান্টস উইথ দেয়ার, পুল আপ মানে ধাক্কা দেয়া, প্লান্ট মানে প্লান্টগুলোকে ধাক্কা দেয়, উইথ দেয়ার। এই দেখেন শেষের ওয়ার্ডটা অবজেক্ট, অবজেক্টে বসে নাউন। তাহলে আমরা এটা ধরে নিতে পারি, এই অংশের বাংলা যদি বুঝি তাহলে কি দ্বারা সে আবৃত্ত করে ধরে বা আঁকড়িয়ে ধরে, এন্ড কি দ্বারা ধাক্কা দেয় গাছগুলারে, উইথ দেয়ার সামথিং, তার কি দ্বারা সে ধাক্কা দেয়, যেমন তার শরীর দ্বারা, তার বডি দ্বারা দিতে পারে, অথবা তার হাত দ্বারা, অথবা তার লেজ দ্বারা, টিল দ্বারা। তো আমরা দেখি এটা কি হয়। সো এটাকে হাইলাইট করে নিব। ওকে, manatees spend about 8 hours each day grazing and uprooting plant. মানে বুঝাইতেছে যে তার সে প্রায় 8 ঘন্টা সময় শুধু এগুলোর তুলেই, মানে গাছপালা এগুলোর জোর সহ তুলতেই ব্যয় করে। They eat up to 15% of their weight in food each day. African manatees are omnivorous. আচ্ছা যাই হোক, এটা আমরা পরে যাব, দেন একটু সামনে যাব, সামনে যাওয়ার পরে এটা পাওয়ার সম্ভাবনা একটু আছে। আমি একটু সামনে যাই, আপনি পরে আসবেন, এভাবে স্কিপ করবেন না। সো এই জায়গা থেকে দেখেন, এই জায়গা থেকে পরে due to manatees abrasive aquatic plant diet, these teeth get worn down and they eventually fall out. So they continually grow new teeth that get pushed forward to replace the ones they lose. Instead of
having incisors to grasp their food. Manatees have lips which function like a pair of hands to help tear food away from the sea floor. এই জায়গার মধ্যে বলতেছে যে ম্যানিটিনিজের কি আছে, লিপস আছে, যেটা তাকে হাতের মতো এমন একটা ফাংশন অবস্থায় আছে কি লিপস, যেগুলো তাকে সি ফ্লোর বলতে বোঝাইতেছে সমুদ্র পৃষ্ঠতল থেকে, সমুদ্রের যে নিচের স্তরটা আছে ফ্লোর, এটা থেকে কি হতে পারে, খাদ্যটারে সে টিয়ার মানে ছিনিয়ে আনতে পারে। অর্থাৎ উত্তরটা হচ্ছে এই জায়গার মধ্যে লিপস। আমি একটু আগে বলছিলাম তাদের কিসের সাহায্যে প্লান্টগুলোকে ধাক্কা দেয়, অ্যান্ড গ্রাস মানে আঁকড়ে ধরে, তার লিপসের সাহায্যে। আর এই লিপসটা হাতের মতো তার কাজ করে, হাতের মতো কাজ করে। ওকে, দেন লাস্ট এটা হচ্ছে আমরা এটা ধরবো যে মে রেগুলেট সামথিং। তো মে রেগুলেট দা যেহেতু দি দেয়া আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি কি হবে, দি এর পরে নাউন হবে, দি এর পরে নাউন। তো আমরা একটু পড়ি, মে রেগুলেট দ্য টেস্ট অফ দেয়ার বডি, তার মানে তার বডির মধ্যে কোনো একটা জিনিস আছে যেটা সে রেগুলেট করবে, মানে পরিচালনা করবে, এটা মেনটেন করবে, বা ইউজিং মাস্কল অফ ডায়াফ্রাম টু স্টোর এয়ার ইন্টারনালি। সো এটা আমরা একটু সামনে যাই, সামনে যাওয়ার পর এটাকে হাইলাইট করে নেবেন, এটা এইভাবে হাইলাইট করে নেবেন, শেষ। আমরা এটা সামনে যাই, 2 to 4 মিটার, এটাও একটু বাদ যাবে, 15 to 20 এটাও বাদ যাবে, কারণ এটার মধ্যে কোনো আনসার নাই, বাসাই দিছে না, এটা এই জায়গাতে। It's thought that manatees use their muscular diaphragm breathing to adjust their buoyancy, অর্থাৎ এই ওয়ার্ডটা buoyancy অর্থাৎ তাদের যে শ্বাসতন্ত্র, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য তারা মাস্কুলার ডায়াফ্রাম ব্যবহার করে থাকে। তার মানে এটার উত্তরটা হচ্ছে buoyancy। এই হচ্ছে উত্তরটা। আপনারা এইভাবে সমাধান করবেন। দেখেন আমি কিন্তু এতটুকুর ভিতরে রয়েছে, প্রথম অবস্থায় আমি এরিয়াটাকে লোকেট করে নিয়েছি, এর জন্য আমার কাছে অনেকটা সহজ মনে হইতেছে, এবং আমার কনফিডেন্স আছে এতটুকু যে আমি এর ভিতরেই পাবো। আমি যে ইভেন যদি এটা মানে কোনো কারণে আমার ভুলও হয়, আবার এটার বাইরে যাব না, কিন্তু এটার ভিতরেই খুঁজলে অনেকটা দেখা যায় যে সঠিক উত্তর ধরার সম্ভাবনা থাকে। কারণ আপনি ইচ্ছা মতো হঠাৎ প্রথম দিকে খুঁজতেছেন, আবার অনেকবার খুঁজতেছেন নিচের দিকে, তাহলে তো আর হবে না, তাহলে তো ভুল হবেই। সো এই বিষয়টা মনে রাখবেন, এই ক্লাসটা আবার ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে অ্যান্সারগুলো আমরা বের করেছি। পরবর্তীতে ট্রু ফলস নিয়ে বিস্তারিত অথবা রিডিং পেজের সম্পূর্ণ নিয়ে একটু ভালোভাবে ভিডিও তৈরি করে দিব, যাতে আপনাদের পুরোপুরি ধারণাটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।